দেখো, আজকে শুরু হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। তো তোমরা সবাই জানো আমরা আছি কোথা থেকে, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, এবং আমাদের হেড ব্রাঞ্চ কোথায়, বালুরঘাট। এছাড়াও আমাদের কিন্তু গঙ্গারামপুর, মালদা, তপন, বুনিয়াদপুর এই সমস্ত জায়গাতেও ব্রাঞ্চ আছে। এছাড়াও আমরা যে সমস্ত এক্সামগুলোর প্রিপারেশন করিয়ে থাকি, এসএসসি জিডি, এএনএম জিএনএম, ডাব্লিউবিপি, কেপি, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, দীর্ঘ ৮ বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের একমাত্র সাথী হয়ে এসেছি আমরা। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুরঘাট, তোমরা যখন আমাদের কোচিং সেন্টার জয়েন করবে, তোমরা কি কি ফেসিলিটিসগুলো এখান থেকে পাচ্ছ দেখো। তোমাদের এখানে প্রত্যেকটা বিষয় ভিত্তিক কিন্তু শিক্ষক রয়েছে। এছাড়াও প্রত্যেকটা বিষয়ের ওপরে বই, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস কিন্তু, নোটস সবই তোমরা এখানে পিডিএফ আকারেও পেয়ে যাচ্ছ। স্টাডি মেটেরিয়ালস তো পাচ্ছই, সাথে সাথে আর কি পাচ্ছ, যে নোটস গুলো থাকছে সবই তোমরা পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবে। সপ্তাহে একদিন করে তোমাদের কিন্তু ওএমআর শিটে সম্পূর্ণ মক টেস্ট হয়। যে কোনো এক্সামের প্রিপারেশনই তুমি নাও, বা তোমরা যদি কম্বাইন্ড এক্সামের প্রিপারেশনও নাও, সপ্তাহে 3 দিন ক্লাস পাবে। ক্লাসের ডিউরেশন থাকবে 4 থেকে 4.5 ঘন্টা। সম্পূর্ণ অফলাইন ক্লাস, এবং সেই ক্লাসের রেকর্ডেড ভার্সন তোমরা পেয়ে যাবে। যদি কোনো ক্লাস তোমরা পরে গিয়ে আবার দেখে নিতে চাও, তার জন্য কিন্তু সেই ক্লাসের ভিডিও তোমরা পরে ডাউনলোড করেও দেখে নিতে পারো। এছাড়াও যে সমস্ত এক্সামের জন্য মাঠের প্রিপারেশন দরকার, তার জন্য কিন্তু আমাদের থাকছে কি, মাঠের ট্রেনার। ঠিক আছে, ট্রেনার দ্বারা তোমরা কিন্তু মাঠে প্র্যাকটিস করতে পারবে। সন্ধ্যাবেলায় আবাসিকের ক্লাস থাকে, এবং তোমরা সকলেই জানো যে সন্ধ্যাবেলার ক্লাসটাকে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস বলি। কেন? কারণ সারাদিনে তোমরা যে পড়াশোনাটা করছো, তাতে করে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, সেটা কিন্তু সন্ধ্যাবেলার ক্লাসে তোমাদের সেটা সলভ করে দেওয়া হয়। এছাড়াও স্মার্ট গ্যালাক্সি অ্যাপ, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের ফ্রি এবং পেইড ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন দেওয়া হয়, যাতে করে তোমরা নিজেদেরকে জাজ করতে পারো। সেখানে কোশ্চেনগুলো তোমরা যখন আনসারগুলোতে টিক করছো, তোমরা দেখছো যে কোনটা ভুল বা কোনটা ঠিক, তাতে করে তোমরা নিজেদেরকে জাজ করতে পারবে যে তোমরা আপকামিং এক্সামের জন্য নিজেরা নিজেদেরকে কতটা প্রিপেয়ার করছো। তার সাথে সাথে কিন্তু কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। এছাড়াও আছে ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু আলাদা থাকার ব্যবস্থা, আবাসিকের ব্যবস্থা। তবে আবাসিকের ব্যবস্থা রয়েছে আমাদের শুধু বালুরঘাট হেড ব্রাঞ্চে। সেই ক্ষেত্রে 2 বেলা যারা আবাসিকে থাকছো বা থাকতে চাও, তাদের জন্য, ছেলে বা মেয়ে, তাদের 2 বেলার খাবার দেওয়া থাকে। থাকা এবং খাওয়া মিলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে 2800 টাকা, আর মেয়েদের ক্ষেত্রে 3500 টাকা বরাদ্দ। অফলাইন কোর্সে ভর্তি হলে অনলাইন ক্লাসের সমস্ত সুবিধাই কিন্তু তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের 6 মাসের কোর্স ফিস 8,600 টাকা, 1 বছরের কোর্স ফিস 13,600 টাকা, আর লাইফ টাইমে কিন্তু 19,600 টাকা। একবার লাইফ টাইম কোর্সে যদি তোমরা ভর্তি হও, যতদিন না তোমরা কোনো চাকরি ক্র্যাক করে নিচ্ছ, ততদিন কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে কিন্তু বয়সের কোনো সময়সীমা থাকবে না। অনলাইন কোর্সের ক্ষেত্রে যারা ভর্তি হতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু 6 মাসের ফিস মাত্র আর মাত্র 999, 1 বছরের ফিস মাত্র আর মাত্র 1500 টাকা। আর সেই ক্ষেত্রে তোমাদের অনলাইন লাইভ ক্লাস এবং সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে। যে কোনো কোর্সের ক্ষেত্রে কমপক্ষে সপ্তাহে 3 দিন ক্লাস, আগে তোমরা জানো, এবং ক্লাস ডিউরেশন, ক্লাসের সময় থাকছে 4 থেকে 4.5 ঘন্টা। প্রতিদিন ক্লাসে প্রত্যেকটা বিষয়ের ওপরে কিন্তু ক্লাস করানো হয়। মানে যে এক্সামে তুমি প্রিপারেশন নিচ্ছ, সেই এক্সামে যে যে সাবজেক্ট তোমার এক্সামে থাকবে সিলেবাসে, প্রত্যেকটা বিষয়ের ক্লাসে কিন্তু তোমরা রোজ দিনই পাবে। এছাড়াও আমাদের অনলাইন ক্লাসটা কিন্তু সম্পূর্ণ টেলিগ্রামের মাধ্যমেই হয়। অনলাইন অ্যাডমিশন যারা নিতে চাও বা নেবে, তারা এই ইউপিআই আইডি 8436911368 এই নাম্বারে পেমেন্ট করবে, আর তার স্ক্রিনশট দেবে 8617805133 এই নাম্বারে। সেখানে তোমাদের কি দেওয়া হবে, গ্রুপ লিংক কিন্তু দিয়ে দেওয়া হবে। খাতা কলম বাদে তোমাদের এখানে পড়াশোনার জন্য আর যাবতীয় যা যা লাগবে সবই কিন্তু কোচিং সেন্টার থেকেই দিয়ে দেওয়া হবে। আর কি, তোমরা এখানে পাচ্ছ ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফুললি ফ্রি ওয়াইফাই জোন। পশ্চিমবঙ্গে যে যে চাকরির পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি, তার যে কোনো চাকরির প্রশ্নপত্রের কমপক্ষে 70% কমনের গ্যারান্টিও কিন্তু আমরা দিই।
এছাড়াও যে কোনো তোমাদের ইনফরমেশন যদি প্রয়োজন হয় বা তোমাদের যদি কোয়ারিজ থাকে, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 7384198320, এটাতে কল করো বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু নিজেদের কোয়ারিজগুলো ক্লিয়ার করে নাও। ঠিক আছে? দেখো, আগের দিনের যে ক্লাস আমাদের চলছিল, ভারত আর ভারতের বাইরে সংগঠিত বিপ্লবী আন্দোলন, তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রায় 20টার মতো আমরা করেছি, প্রায় না 20টাই করেছি। আজকে আমরা 21 থেকে শুরু করছি। ঠিক আছে? দেখো, যে কোনো কোয়ারিজের জন্য কিন্তু তোমরা এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা, স্ক্রিন স্টে হয়ে গেলে তোমরা দেখতে পাবে, তো সেখান থেকে কিন্তু শুরু করে নিতে পারো। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন, তবে আগের দিনের ক্লাস যারা দেখেছো তাদের কাছে এটা 21 নম্বর প্রশ্ন, আর যারা দেখোনি তারা প্লিজ আগের যে তোমার ক্লাস রয়েছে সেটাতে যাও, গিয়ে দেখে নাও। এবং তোমরা কিন্তু ক্লাস অবশ্যই আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না স্টুডেন্টস। ঠিক আছে? ক্লাস কেমন লাগছে তোমরা সেটাও কিন্তু কমেন্টে এসে অবশ্যই জানাও। দেখো, আজকের 21 নম্বর প্রশ্ন বা আজকের প্রথম প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? ঠিক আছে? অপশনে তোমরা কি দেখতে পাচ্ছ? সিধু, বিতে দেখতে পাচ্ছ বিরসা মুন্ডা, সিতে দেখতে পাচ্ছ বুদ্ধ ভগত, আর ডিতে দেখতে পাচ্ছ শম্ভুদান। তাহলে মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিল? অবশ্যই কিন্তু বিরসা মুন্ডা। আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? বিরসা মুন্ডা। আচ্ছা, মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আমরা একটু জেনে নিই। ঠিক আছে? মুন্ডা বিদ্রোহ হচ্ছে সেই বিদ্রোহ যেটা ব্রিটিশ শাসনাধীন ভারতে 19 শতকের শেষের দিকে সংগঠিত একটা কিন্তু আদিবাসী কৃষক আন্দোলন। আদিবাসী কৃষক আন্দোলন। এইটা বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 সাল অবধি কিন্তু চলে। 1899 থেকে 1900 সাল অবধি। দেখো, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের পাশাপাশি কিন্তু সেই প্রশ্নগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে জানছি এবং সেখান থেকে কিন্তু আরো আরো প্রশ্ন কিন্তু বেরিয়ে আসছে। যেরকম মুন্ডা বিদ্রোহ একটা আদিবাসী কৃষক আন্দোলন, বিরসা মুন্ডার নেতৃত্বে হয় 1899 থেকে 1900 সাল অবধি। আর হয়েছিল কোথায়? রাঁচির দক্ষিণাঞ্চলে এটা শুরু হয়। কোথায় শুরু হয়? রাঁচি, রাঁচির দক্ষিণাঞ্চলে। রাঁচির দক্ষিণাঞ্চলে শুরু হয়। মুন্ডারি ভাষায় এই তোমার যে মুন্ডা বিদ্রোহ, রাঁচির দক্ষিণাঞ্চলে এই বিদ্রোহটা শুরু হয়। আর তোমার যে মুন্ডারি ভাষা, সেই মুন্ডারি ভাষায় মানে মুন্ডাদের ভাষাকে বলা হয় মুন্ডারি, তাদের ভাষায় এই বিদ্রোহের নাম ছিল উলগুলান। উলগুলান। ঠিক আছে? উলগুলান, যার উলগুলানের অর্থ অনেক জায়গায় তোমরা বিদ্রোহ পেতে পারো, আবার অনেক জায়গায় কিন্তু তোমরা পেতে পারো বিপজ্জনক অবস্থা। বিপজ্জনক অবস্থা। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের মুন্ডা বিদ্রোহ সম্পর্কে যাবতীয় তথ্য। দেখো, চলো এবার পরের প্রশ্নে যাই। সর্বভারতীয় কিষাণ সভা, সর্বভারতীয় কিষাণ সভা, তার প্রথম সভাপতি কে ছিল? উত্তরে কি দেখতে পাচ্ছ? মানে অপশনগুলোতে কি দেখতে পাচ্ছ? এখানে আছে স্বামী সহজানন্দ, তারপরে রয়েছে ইন্দুলাল যান্ত্রিক, এন এন রঙ্গ, আর কি আছে? পি সি যোশী। ঠিক আছে? তাহলে এটার সঠিক উত্তর কিন্তু আমাদের কে হবে? সঠিক উত্তর হয়ে যাবে স্বামী সহজানন্দ।
এই যে সর্বভারতীয় কিষাণ সভা মানে অল ইন্ডিয়া কিষাণ সভা, এটা কিন্তু কি না বলছে যে এটা কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টিতে কৃষকদের একটি শাখা। ভারতের যে কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টিতে কৃষকদের একটা শাখা হচ্ছে সর্বভারতীয় কিষাণ সভা। ঠিক আছে, 1936 সালে স্বামী সহজানন্দ সরস্বতী কিন্তু কি করে না তোমার একটা মানে এই যে সর্বভারতীয় কিষাণ সভা, এখানে কিন্তু সর্বভারতীয় কিষাণ আন্দোলন শুরু করে স্বামী সহজানন্দ। তো যাই হোক 1936 সাল সেটা ছিল। আর সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কিন্তু স্বামী সহজানন্দ। ঠিক আছে, ইন্দুলাল যান্ত্রিক, NL রঙ্গ বা PC যোশী এরা কিন্তু কেউ নন। পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতে কবে ট্রেড ইউনিয়ন আন্দোলন সংঘর্ষ শুরু হয়? ট্রেড ইউনিয়ন আন্দোলন সংঘর্ষ কবে শুরু হয়েছিল? অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ, বিতে দেখতে পাচ্ছি 1926 থেকে 1939, সিতে দেখতে পাচ্ছি 1918 থেকে 1926, আর ডিতে দেখতে পাচ্ছি 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ। এখানে আমাদের সঠিক উত্তর কিন্তু হবে অপশন নাম্বার বি, 1926 থেকে কিন্তু 1939 খ্রিস্টাব্দ। আর এই যে 1914 থেকে 1918 দেখতে পাচ্ছ, এটা একটা গুরুত্বপূর্ণ সাল। কিসের বলতো? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914-তে, শেষ হয় 1918-তে। আর 1926 থেকে 1939-এ তোমার ভারতের যে ট্রেড ইউনিয়ন আন্দোলন সংঘর্ষ সেটা হয়। এটাই কিন্তু আমাদের রাইট অপশন। ঠিক আছে, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাল নিয়েও কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেল। এবার দেখো বলছে বিরসা মুন্ডার কার্যস্থল কোনটা? কার্যস্থল কোনটি ছিল? কি কি দেখতে পাচ্ছ? এতে আছে তোমার চম্পারণ, বিতে দেখতে পাচ্ছ রাঁচি, সিতে দেখতে পাচ্ছ বালিয়া, আর ডিতে তোমরা কি দেখতে পাচ্ছ? আলিপুর। তাহলে সঠিক উত্তর কোনটা হবে বলো? সঠিক উত্তর হবে কিন্তু রাঁচি। কেন রাঁচি? কেন? কারণ বিরসা মুন্ডার নেতৃত্বে যে মুন্ডা বিদ্রোহটা শুরু হয়, বিরসা মুন্ডার নেতৃত্বে যে মুন্ডা বিদ্রোহটা শুরু হয় সেটা কিন্তু হয়েছিল কোথায়? রাঁচির দক্ষিণাঞ্চলে। প্রথম প্রশ্নতে আমরা করলাম তো যে রাঁচির দক্ষিণাঞ্চলে আমাদের কিন্তু মুন্ডা বিদ্রোহটা শুরু হয়। রাঁচির কোথায়? দক্ষিণাঞ্চলে। মুন্ডারি ভাষায়, আবারও রিপিট করছি আমরা, মুন্ডারি ভাষায় মুন্ডা বিদ্রোহের আরেকটা নাম কি? উলগুলান, যার অর্থ বিদ্রোহ বা কোথাও তোমরা পেতে পারো বিপজ্জনক অবস্থা। ঠিক আছে, তাহলে বিরসা মুন্ডার কার্যস্থল ছিল রাঁচি, কারণ রাঁচিতেই প্রথম সেটা শুরু হয়। তারপরের প্রশ্ন দেখো, দেখো 25 নম্বর, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? অপশন কি কি দেখতে পাচ্ছ? এতে আছে কাশ্মীর, বিতে কি আছে? NWFP, সিতে কি দেখতে পাচ্ছ? আসাম, ডিতে কি দেখতে পাচ্ছ? কেরালা। তাহলে বলো 1921 খ্রিস্টাব্দের এই যে মোপলা বিদ্রোহ, এই মোপলা বিদ্রোহটা কোথায় সংগঠিত হয়? মোপলা বিদ্রোহ কিন্তু সংগঠিত হয় কেরালায়। ঠিক আছে, কেরালায় মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। এবার মোপলা বিদ্রোহ সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো তাহলে মোপলা বিদ্রোহ, যেটা কিন্তু মালাবার বিদ্রোহ নামেও পরিচিত। মোপলা বিদ্রোহের আরেকটা নাম কি? মালাবার বিদ্রোহ। মালাবার
বিদ্রোহ। ঠিক, তাহলে 1921 খ্রিস্টাব্দে কেরালার মালাবার অঞ্চলে তৎকালীন মানে সেখানে যে তোমার জমিদাররা ছিল তাদের অত্যাচার নিপীড়ন এবং ব্রিটিশ শাসনের অধীনে তো এরা ছিল, ব্রিটিশ ঔপনিবেশিকদের যে অত্যাচার সেইখান থেকে কিন্তু এই কি হয় মোপলা বিদ্রোহটা শুরু হয়। এটাও কিন্তু একটা কৃষক আন্দোলন, মোপলা বিদ্রোহ বা মালাবার বিদ্রোহ, যেটা কেরালার মালাবার অঞ্চলে শুরু হয় বলেই মালাবার বিদ্রোহ। তো যাই হোক, কেরালার মালাবার অঞ্চলে শুরু হয় এবং কারণটা কি ছিল, সেই সময়কার যে তোমার ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং জমিদারদের যে অত্যাচার নিপীড়ন তার থেকে তোমার মানে তার বিরুদ্ধে কিন্তু কৃষকরা রুখে দাঁড়ায়। ঠিক আছে, তাদের সেই অত্যাচার নিপীড়নের ফলেই কিন্তু এই মোপলা বিদ্রোহ শুরু হয় কেরালার মালাবার অঞ্চলে 1921 খ্রিস্টাব্দে। কাশ্মীর বা তোমার আসাম এই সমস্ত জায়গায় নয়। দেখো নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা স্টুডেন্ট, তোমরা কিন্তু আমাদের এই প্রশ্নগুলো আমাদের সেন্টারের যে বইগুলো রয়েছে, স্মার্ট গ্যালাক্সির যে বই আছে, যেরকম কলকাতা পুলিশ কনস্টেবল মানে কেপি কনস্টেবল তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে দেখতে পাচ্ছ তোমরা ডাব্লিউবিপির পুলিশ কনস্টেবল, ঠিক আছে, 30টা মক টেস্ট। এখানেও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ওপরে আরেকটা মক টেস্টের বই আছে। এছাড়াও আমাদের ম্যাথসের বই আছে, আরো অন্যান্য বইও কিন্তু আছে। তোমরা এই বইগুলোতে এই প্রশ্ন ছাড়াও আরো যে সমস্ত সাবজেক্টগুলো তোমাদের আপকামিং এক্সামে যে সমস্ত সিলেবাসে আছে, অবশ্যই যেই বইটা যেই বিষয়ের ওপরে তার সেই সাবজেক্টগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এবং ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া আছে। আমরা জানি বর্তমান দিনে যেভাবে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেখানে কিন্তু শুধুমাত্র এমসিকিউ পড়ে আমরা কখনোই এক্সাম ক্র্যাক করতে পারবো না। তো যে কোনো ক্লাস আমরা যে ইউটিউবেও ক্লাস করাচ্ছি, তাতে কিন্তু যে কোনো ক্লাস করার আগে আমরা কিন্তু সেই টপিকটার ওপরে বিস্তারিত আলোচনা করি। ঠিক আছে, বিস্তারিত আলোচনা করার পরে তবে কিন্তু আমরা এমসিকিউ শুরু করি। তো সেই রকম বিস্তারিত আলোচনার সাথে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সমাধান তোমরা আমাদের বইগুলোতে পাবে। আমাদের বইগুলো কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিশো প্ল্যাটফর্ম থেকে তোমরা অনায়াসে পেতে পারো, সেখানে অ্যাভেলেবেল আছে, তোমরা যাও এবং পারচেস করো। এছাড়াও আমাদের কোচিং সেন্টার সম্পর্কে তোমাদের কোনো কোয়ারিজ যদি থাকে, তাহলে কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 7384198320, এটাতে কল করে নাও অথবা হোয়াটসঅ্যাপ করো এবং নিজেদের কোয়ারিজগুলোকে ক্লিয়ার করো। ওকে, দেখো সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিল? সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে? এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশনে কি আছে, এ নাম্বার অপশন বি আর আম্বেদকর, বিতে আছে জ্যোতিবা ফুলে, সিতে দেখতে পাচ্ছ নারায়ণ গুরু, আর ডিতে আছে কি রামাস্বামী নাইকার। সঠিক উত্তর কি হয়ে যাবে? অবশ্যই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে। ঠিক আছে, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে তোমার 1873 সাল 1873 সালের 24শে সেপ্টেম্বর, ঠিক আছে, 24th of সেপ্টেম্বর এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে। কোথায় প্রতিষ্ঠা করে? মহারাষ্ট্রের পুনেতে। মহারাষ্ট্রের পুনেতে প্রতিষ্ঠা করে সত্যশোধক সমাজ। এই সত্যশোধক সমাজের আরেকটা নাম তোমরা জেনে রাখো, সত্য সন্ধানী সমাজ। সত্য সন্ধানী সমাজ, ঠিক আছে, সত্য সন্ধানী সমাজ। এই সত্যশোধক সমাজ বা সত্য সন্ধানী সমাজ, যেটা কিনা জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রের পুনেতে তোমার প্রতিষ্ঠা করে, তো এটা কিন্তু ছিল একটা সমাজ সংস্কারক সমাজ বা সমিতি আমরা বলতে পারি। ঠিক আছে, তো এর কাজ কি ছিল, কেন প্রতিষ্ঠা করা হয়? দলিত যারা রয়েছে সমাজের, যে দলিত শ্রেণী এবং নারীদের কষ্ট লাঘব করার জন্য, মানে কষ্টটাকে কমিয়ে আনার জন্য তা এই সমাজের কিন্তু প্রতিষ্ঠা করা হয়, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা হয়।
পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন দেখো। দেখো, সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সর্বভারতীয় কিষাণ সভা 1926 খ্রিস্টাব্দ, 1936 খ্রিস্টাব্দ, 1946 খ্রিস্টাব্দ নাকি 1956 খ্রিস্টাব্দ? সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1936 খ্রিস্টাব্দে। কার হাত ধরে এই সভা প্রতিষ্ঠিত হয়? এই সভা কিন্তু প্রতিষ্ঠিত হয় স্বামী সহজানন্দ, স্বামী সহজানন্দ সরস্বতী, স্বামী সহজানন্দ সরস্বতী। ঠিক আছে, সর্বভারতীয় কিষাণ সভা বা অল ইন্ডিয়া কিষাণ সভা মানেই তো সর্বভারতীয় কিষাণ সভা। এছাড়াও এর কিন্তু আর একটা নাম আছে, অখিল ভারত কিষাণ সভা, অখিল ভারত কিষাণ সভা বা AIKS, AIKS নামেও কিন্তু এটা পরিচিত। অখিল ভারত কিষাণ সভা বা অল ইন্ডিয়া কিষাণ সভা বা সর্বভারতীয় কিষাণ সভা নামে কিন্তু এটা তোমার হচ্ছে প্রতিষ্ঠা করে স্বামী সহজানন্দ সরস্বতী 1936 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, গান্ধীজি কেন চম্পারণ আন্দোলন করেছিল? তোমরা দেখতে পাচ্ছ এটা এসএসসি সিজিএল এক্সাম 2005-এ আসা একটা প্রশ্ন, এবং আমরা জানি তোমার হচ্ছে যে চম্পারণ আন্দোলন সেটা কিন্তু আমাদের ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন। ঠিক আছে, তো গান্ধীজি কেন চম্পারণ আন্দোলন শুরু করে? চম্পারণ আন্দোলনের প্রথম অপশনে বলছে হরিজনদের সঠিক অধিকার দেওয়ার জন্য, বি নাম্বার বলছে সাধারণের আইন অমান্য আন্দোলন, সি নাম্বার বলছে যে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা, আর ডি নাম্বার বলছে নীলের রঙের কাজ করা মানুষদের সমস্যা সমাধান করার জন্য। নীলের রঙের কাজ করা মানুষদের সমস্যা সমাধান করার জন্যই কিন্তু গান্ধীজি কি করে? চম্পারণ আন্দোলন করে। আচ্ছা, নীলের রং করা মানে কি? যারা নীল চাষ করত সেই সমস্ত কৃষক বা মজুরদের তারা কিন্তু ঠিকঠাক মতো কি মানে খুবই কম মজুরি তাদেরকে দেওয়া হতো, উপরন্তু তাদেরকে জোর করে কিন্তু নীল চাষ করানো হতো, আর তাদের নিজস্ব জমিতে নীল চাষ তাদেরকে করতে হতো। আর যে জমিতে একবার নীল চাষ করা হয় সেই জমিতে কিন্তু ধান চাষ আর ভালো মতো হয় না। এবার যদি ধান চাষ না হয় তাহলে কৃষকরা খাবে কি? উপরন্তু তাদেরকে কম মজুরি দেওয়া, জোর করে খাটানো। কেন? কারণ নীল যে উৎপন্ন হয় সেই নীলটা সেই সময়কার তোমার ইংরেজরা তাদের নিজস্ব দেশ ব্রিটেনে পাঠাতো এবং সেখান থেকে তারা মুনাফা লাভ করত। তো তারই প্রতিবাদে কিন্তু গান্ধীজি কি করে? এই চম্পারণ আন্দোলনটা শুরু করে। আচ্ছা, চম্পারণ আন্দোলন কত সালে হয়? চম্পারণ আন্দোলন হয় কিন্তু 1917 10th of April, মানে 10ই এপ্রিল কিন্তু চম্পারণ আন্দোলন শুরু হয়। ঠিক আছে, চম্পারণ আন্দোলন শুরু হয় কোথায়? সেটা বিহারের চম্পারণ জেলায়, বিহারের চম্পারণ জেলায়। ঠিক আছে, বিহারের চম্পারণ জেলায়। তাহলে গান্ধীজি কেন চম্পারণ আন্দোলন করেছিলেন আমরা দেখলাম, কবে শুরু হয়, কেন শুরু হয়, বিস্তারিত কিন্তু আমরা জানলাম এই প্রশ্নের উত্তরের মাধ্যমে। দেখো তারপরে, কে সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করে? সর্বভারতীয় হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করে?
অপশনগুলো কি কি দেখতে পাচ্ছ? অপশনগুলো আছে তোমার বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, জয়প্রকাশ নারায়ণ, রাজনারায়ণ। তাহলে এইটার সঠিক উত্তর কিন্তু হবে অবশ্যই মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধী। তাহলে সর্বভারতীয় হরিজন সেবক সংঘ মহাত্মা গান্ধী কেন তোমার প্রতিষ্ঠা করে? আচ্ছা, 1932 সালে তিনি এটা প্রতিষ্ঠা করে। কত সাল? 1932 সালে তিনি কিন্তু সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করে। এবং এই যে সেবক সংঘ, এটা তোমার অস্পৃশ্যতা দূরীকরণ, অস্পৃশ্যতা দূরীকরণ, দলিত যারা রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য এই হরিজন সেবক সংঘটা কিন্তু প্রতিষ্ঠা করে কে? না, মহাত্মা গান্ধী। কত সাল? 1932 সাল। ঠিক, চলো দেখো, 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল? 1928 খ্রিস্টাব্দের বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল? কি কি অপশনে দেখতে পাচ্ছ? 1 নাম্বার দেখতে পাচ্ছ সর্দার বল্লভ ভাই প্যাটেল, বিতে দেখতে পাচ্ছ মহাত্মা গান্ধী, সিতে দেখতে পাচ্ছ, এটা হয়তো বল্লভ ভাই প্যাটেলই হবে, আর মহাদেব দেশাই। তাহলে বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল? সর্দার বল্লভ ভাই প্যাটেল। ঠিক আছে, সর্দার বল্লভ ভাই প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহটা কি? বারদৌলি সত্যাগ্রহ হচ্ছে সেই আন্দোলন যেটা 1928 খ্রিস্টাব্দে শুরু হয়, যে সমস্ত কৃষকরা অন্যায্যভাবে, মানে ব্রিটিশরা কি করে, কৃষকদের ওপর, তৎকালীন কৃষকদের ওপর করের ওপর কর বসাতে থাকে। ঠিক আছে, কারণ করটা তো তারা নিত, তাদের মানে কৃষকদের জমি কৃষকরা চাষ করতো, অথচ কর নিত কারা? ব্রিটিশরা। তো অন্যায্য কর বৃদ্ধির দাবিতে, মানে অন্যায্য কর বৃদ্ধির প্রতিবাদে যে সমস্ত কৃষকরা তোমার আন্দোলনের নামে বা বিদ্রোহ করে, সেইখানে কিন্তু সর্দার বল্লভ ভাই প্যাটেল তোমার তাদেরকে নেতৃত্ব দেয়, এবং সেটাই ছিল বারদৌলি সত্যাগ্রহ। আর এই যে তোমার বারদৌলি সত্যাগ্রহ বা এই আন্দোলনটা, এটা কিন্তু ভারতের স্বাধীনতার একটা সূচনা, মানে তোমার ওই আন্দোলনের মাধ্যমে একটা কিন্তু সূচনা হয়। ঠিক আছে, কৃষকরা যেটা করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠে কোন বিদ্রোহের কথা লিখে তিনি বিখ্যাত হয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠে কোন বিদ্রোহের কথা লিখে তিনি বিখ্যাত হয়েছিলেন? এ নাম্বারে আছে ভিল বিদ্রোহ, বিতে আছে রংপুর এবং দিনাজপুর, সিতে দেখতে পাচ্ছ বিষ্ণুপুর ও বীরভূম বিদ্রোহ, আর ডিতে তোমরা দেখতে পাচ্ছ সন্ন্যাসী বিদ্রোহ। সঠিক উত্তরটা আমাদের কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে কিন্তু আমাদের অপশন নাম্বার ডি, সন্ন্যাসী বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ হবে কিন্তু আমাদের প্রথম, মানে সঠিক উত্তর। ঠিক আছে, 18 শতকের শেষের দিকে তোমার কিন্তু এই সন্ন্যাসী বিদ্রোহটা হয়, সন্ন্যাসী বিদ্রোহ হয়। ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 কে লিখেছিলেন? অপশন কি কি দেখতে পাচ্ছ? এস এন সেন, সুরেন্দ্রনাথ সেন, আর সি মজুমদার, মানে তোমার রমেশচন্দ্র মজুমদার, সিতে দেখতে পাচ্ছ ভি ডি সাভারকার, আর এস বি চাচু দাড়ি। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে কিন্তু আর সি মজুমদার। ঠিক আছে, আর সি মজুমদার, রমেশচন্দ্র মজুমদার এই বইটা কিন্তু লেখে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857।
সিপাহী বিদ্রোহের ক্লাসগুলো যারা দেখেছো তাদের কাছে এই প্রশ্নটা খুবই একদম মানে নতুন কিছু নয়, কারণ এই প্রশ্ন নিয়ে আমরা বহু আলোচনা করেছি সিপাহী বিদ্রোহের সময়। 1857-তে আমরা জানি শুরু হয় কি তোমার সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ নিয়ে বিস্তারিত ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা গিয়ে কিন্তু দেখে নাও। ওখানে সিপাহী বিদ্রোহ সম্পর্কে যেরকম আলোচনা করা আছে, প্রথমে তার থেকে ইম্পর্টেন্ট পয়েন্টস বলা আছে এবং সিপাহী বিদ্রোহ নিয়ে প্রচুর কোশ্চেনও কিন্তু আছে। তো সেই সম্পর্কিত বই ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আর.সি. মজুমদার লিখেছে, ঠিক আছে। আর সিপাহী বিদ্রোহ নিয়ে আর.সি. মজুমদার কি বলেছিলেন? সিপাহী বিদ্রোহ নিয়ে আর.সি. মজুমদার বলেছিলেন যে এটা না প্রথম না জাতীয় না স্বাধীনতার যুদ্ধ, না প্রথম না জাতীয় না স্বাধীনতার যুদ্ধ। এই উক্তি বা এই মতবাদ কার? অবশ্যই আর.সি. মজুমদার সিপাহী বিদ্রোহ সম্পর্কে করে। পরের প্রশ্ন যদি দেখো দাদাভাই নৌরোজির যে স্বরাজ কথাটির অর্থ কি? স্বরাজ কথাটি প্রথম উচ্চারিত হয় মানে স্বাধীনতার ক্ষেত্রে স্বরাজ কথাটা প্রথম উচ্চারণ করে কিন্তু দাদাভাই নৌরোজি। এই স্বরাজ কথার অর্থ কি? সম্পূর্ণ স্বাধীনতা, নিজস্ব সরকার, আর্থিক স্বাধীনতা না রাজনৈতিক স্বাধীনতা? সঠিক উত্তরটা কি হবে? নিজস্ব সরকার। নিজস্ব সরকার কিন্তু হবে এটার সঠিক উত্তর, ঠিক আছে। দাদাভাই নৌরোজি 1906 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে তোমার অধিবেশন হয়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 1906 সালে কোথায় অধিবেশন হয়? কলকাতা অধিবেশন, ঠিক আছে, কলকাতা অধিবেশন। সেই প্ল্যাটফর্ম থেকে স্বরাজের দাবি তোলে কে? দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি, ঠিক আছে। তাহলে স্বরাজ কথাটির অর্থ কি? নিজস্ব অধিকার। দাদাভাই নৌরোজি 1906 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে কলকাতা অধিবেশন হয় তার সেই প্ল্যাটফর্ম থেকে স্বরাজের দাবি তোলে, ঠিক আছে। দাদাভাই নৌরোজির লেখা বিখ্যাত বইটা কি? অ্যান আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। হ্যাঁ, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নৌরোজির লেখা বইয়ের নাম, বইয়ের নাম এটা, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখো, বাংলা কবে বিভক্ত হয়েছিল? এই প্রশ্নটাতে এই বাংলা কবে বিভক্ত হয়েছিল নয়, এটা হবে বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয়, ঠিক আছে। বঙ্গভঙ্গ আন্দোলন অপশন কি দেখতে পাচ্ছ? 15ই আগস্ট 1905, 15ই সেপ্টেম্বর 1905, 16ই অক্টোবর 1905, 15ই নভেম্বর 1905। এইটার সঠিক উত্তর হবে অপশন সি, 16ই অক্টোবর 1905। বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয়? 16ই অক্টোবর 1905। আচ্ছা, বঙ্গভঙ্গ আন্দোলন যখন হয় সেই সময়কার বা তৎকালীন ভারতের ভাইসরয় কে ছিল? সেই সময়কার ভারতের ভাইসরয় ছিল কিন্তু লর্ড কার্জন, লর্ড কার্জন, ঠিক আছে। কারণ লর্ড কার্জনের সময়কাল 1899 থেকে 1905 সাল পর্যন্ত। আর সেই 1905-এর 16ই অক্টোবর হয় বঙ্গভঙ্গ আন্দোলন। আর তাতে করে কি হয়? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রাখি বন্ধন উৎসব
শুরু করেন? দেখো তারপরের প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, রাজকুমারী অমৃত কৌর না অ্যানি বেসান্ত? দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, হ্যাঁ অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিল তোমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, প্রথম সভাপতি কে ছিল? প্রথম সভাপতি এই 1885 সালেরই 28 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত, 28 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, আর ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি তো পড়লে অ্যানি বেসান্ত। এবার প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি বলি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি তিনি কিন্তু হয়ে যাবেন অপশন নাম্বার এটা সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু। ঠিক আছে, আর যদি বলি প্রথম প্রথম মুসলিম সভাপতি, প্রথম মুসলিম সভাপতির নাম কি? তিনি কিন্তু হবেন বদরুদ্দিন তয়াবজি, বদরুদ্দিন তয়াবজি। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে 1885 সাল। 1885 সালের 28 থেকে 31শে ডিসেম্বর ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি। প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু, প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত, প্রথম মুসলিম সভাপতি কিন্তু বদরুদ্দিন তয়াবজি। ঠিক আছে, তারপর দেখো জাতীয় আন্দোলনের সময় কেশরী সংবাদপত্রের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক কে ছিল? জাতীয় আন্দোলনের সময় কেশরী সংবাদপত্রের প্রতিষ্ঠাতা, এই প্রশ্ন কিন্তু খুবই ইজি, তাও অপশনগুলো দেখে নাও। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, লোকমান্য তিলক না মোহাম্মদ ইকবাল? কি হবে? এটা কিন্তু হবে লোকমান্য তিলক, কারণ এনার নাম হচ্ছে বাল গঙ্গাধর তিলক বা বিজি তিলক, বিজি তিলক। ঠিক আছে, যিনি লোকমান্য উপাধি পান, লোকমান্য লোকমান্য উপাধিটা তিনি পান। আচ্ছা, এই যে কেশরী সংবাদপত্র দেখতে পাচ্ছ, যেটা লোকমান্য তিলক বা বিজি তিলক তোমার হচ্ছে প্রতিষ্ঠাতা ছিল, এই কেশরী সংবাদপত্রটা কি ভাষায় ছিল? কেশরী সংবাদপত্রটা ছিল কিন্তু মারাঠা ভাষায়, কেশরী সংবাদপত্র ছিল মারাঠা ভাষায়। আর একটা তিনি সংবাদপত্র লেখেন, সেটা নাম কি? দি মারাঠা, দি মারাঠা। দি মারাঠা কোন ভাষায় ছিল? ইংরাজি ভাষায়, ইংরাজি ভাষায় ছিল দি মারাঠা। তাহলে জাতীয় আন্দোলনের সময় কেশরী সংবাদপত্রের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিল লোকমান্য তিলক বা বিজি তিলক। এই কেশরী সংবাদপত্রটা মারাঠা ভাষায় লেখা, আর তিনি আরেকটা সংবাদপত্র লেখে দি মারাঠা, মানে প্রতিষ্ঠাতা দি মারাঠার, সেটা আবার ইংরেজি সংবাদপত্র। ঠিক আছে, দেখো তারপরের প্রশ্ন,
কত সালে সুরাট কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়? ঠিক আছে, কত সাল? 1905, 1906, 1907 না 1908? এটা কিন্তু হবে সঠিক উত্তর 1907 সালে। নরমপন্থী আর চরমপন্থীতে তোমার বিভক্ত হয়। তারপরেরটা দেখো, সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় স্থাপিত হয়? সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় স্থাপিত হয়? লাহোর, আলিগড়, লখনৌ না ঢাকা? ঠিক আছে, লখনৌ না ঢাকা? এটা সঠিক উত্তর হবে কিন্তু ঢাকা। ঢাকা। তোমার একজন মুসলিম তোমার ব্যক্তিত্ব লাহোর অধিবেশনের পরে তিনি যে তোমার অল ইন্ডিয়া তোমার মুসলিম লীগ ছিল, সেই অল ইন্ডিয়া মুসলিম লীগ মানে রাজনৈতিক দলের নামকরণ করতে বলে অল ইন্ডিয়া মুসলিম লীগ। ঠিক আছে, এবং সেই বিলটা পাশও হয় এবং তারপরই তোমার ঢাকাতে সর্বভারতীয় মুসলিম লীগ কিন্তু স্থাপিত হয়। ঢাকাতে সর্বভারতীয় মুসলিম লীগ স্থাপিত হয়। 1906 সাল কলকাতার কংগ্রেস সভার কে নেতৃত্ব দিয়েছিল? অপশনে কি দেখছো? বাল গঙ্গাধর তিলক, বিতে গোপাল কৃষ্ণ গোখলে, সিতে দেখতে পাচ্ছ অরবিন্দ ঘোষ, আর ডিতে দেখতে পাচ্ছ দাদাভাই নৌরোজি। এটা অবশ্যই উত্তর ডি হবে, অপশন ডি হবে দাদাভাই নৌরোজি। কারণ কলকাতা কংগ্রেস মানে কলকাতায় যে কংগ্রেসের অধিবেশন হয় 1906 সালে, তার সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। 1906 সাল আর কলকাতা অধিবেশন, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। ঠিক আছে, দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন দেখো, এবং পরেরটাই কিন্তু আমাদের আজকের লাস্ট প্রশ্ন। কে কংগ্রেসের চরমপন্থী নেতা ছিল? চরমপন্থী নেতা কে ছিল? এতে কি দেখতে পাচ্ছ অরবিন্দ ঘোষ, বিতে দেখতে পাচ্ছ দাদাভাই নৌরোজি, সিতে দেখতে পাচ্ছ জি কে গোখলে মানে গোপাল কৃষ্ণ গোখলে, আর দেখতে পাচ্ছ এস.এন. ব্যানার্জি মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটা সঠিক উত্তর হবে কিন্তু অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কিন্তু কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস তো আমাদের এখানে শেষ হচ্ছে। তোমাদের কিন্তু সুবিধার জন্য আমাদের সেন্টারে সমস্ত রকম ফেসিলিটিস তোমরা পেয়ে যাচ্ছ। কি কি ফেসিলিটিস পাচ্ছ ক্লাসের প্রথমে আমরা রোজই দেখি, তো সেই ফেসিলিটিস গুলো তোমরা কিন্তু সব সময় পাবে। তোমরা আমাদের সেন্টার জয়েন করো, জয়েন করলে কিন্তু বুঝতে পারবে যে সেন্টারে আরো কি কি তোমরা ফেসিলিটিস পেতে পারো। এছাড়াও আমাদের সেন্টারে যে বইগুলো আছে, যেগুলো মিশো, অ্যামাজন এবং ফ্লিপকার্টের প্ল্যাটফর্মে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেগুলোকে পারচেস করো এবং তোমাদের যে এভরিডে প্রিপারেশন তোমরা নিচ্ছ সেটাকে কিন্তু আরো সহজ করে নিতে পারো। ঠিক আছে, আমাদের সাথে তোমরা এসো, আমাদের ক্লাস জয়েন করো। ক্লাস কেমন লাগছে সেটা কমেন্টে তোমরা জানো। টিল দেন টেক কেয়ার, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে।